আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়, এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারোর নাম বিরোধী দল নেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদল নেতা, এরা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। এবং আজকে পর্যন্ত এটা 58 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 58 জন বিধায়ক। এই 58 জন বিধায়কের একটা টিম এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। এবার আপাতত এই জন্য, কেননা আরো দুজন আছে যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন, তারা রেখে দিলেন, তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবেন। এবার 60 হবে, এই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম, তবে সেটাও আপাতত। সেই খবর আমি এখানে আমাদের বর্ষিয়ার নেতা, আমাদের সবার অভিভাবক, বাঁকুড়া বহুবারের বিধায়ক চ্যানেল বা শ্রী সমর মুখার্জি এখানে উপস্থিত রয়েছেন। খবর আমাদের সঙ্গে কানাইয়ালাল আগরওয়াল রয়েছেন, আমাদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গোলাম রব্বানী রয়েছেন, আমাদের নিয়ামতদা রয়েছেন, নিয়ামত শেখ, আমাদের ইমানি বিশ্বাস রয়েছেন। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউশন যে করেছে, চিফ হুইপ হিসেবে আমরা চিঠিও দিয়েছি। রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আকরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন, এবং ডেপুটি লিডার হিসেবে 4 জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সঞ্জীবন সাহা, এরা 4 জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবেন। আমরা 58 জন বিধায়ক শুরুতেই বলেছি, আপাতত তাদের সই করা সমর্থন, সেই সমর্থনের চিঠি রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষকে আজকে দিয়েছিলাম। প্রায় সিংহভাগ বিধায়কই সশরীরে উপস্থিত ছিলেন। শারীরিকভাবে খুব অসুস্থ, যেমন হামিদুল রহমান, আপনারা দেখিয়েছেন সংবাদ সম্মেলনে, হামিদুল্লাহ মিটিং আমাদের হওয়ার পর চলে যান, রতিনদাও মিটিং হওয়ার পর চলে যান। আজকে নবান্ন সভাঘরে সেখানে একটা মিটিং ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক মিটিং, আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত বিরোধীদের ডেকেছিলেন। এবং এই যে 58 জন বিধায়ক আপাতত, যেমন হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া 9 জন বিধায়কের মধ্যে 8 জন এই মিটিং এ উপস্থিত ছিলেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া বিধায়কদের মধ্যে 15 জন এই মিটিং এ উপস্থিত ছিলেন। আমাদের কলকাতায় সন্দীপন, আমাদের এই 58 জনের মধ্যে সন্দীপন উপস্থিত ছিল। আমরা 15 আর 23, 23 আর 24, এই 3টে জেলা, কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনার আমাদের 58 জন যারা আছেন, তার মধ্যে 24 জন আজকে আমরা মিটিং এ উপস্থিত ছিল। আমাদের বিরোধী বিধায়করা তারা নির্দিষ্টভাবে বক্তব্য রাখবার সুযোগ পেয়েছেন, আমরা এই ধরনের মিটিংকে সাধুবাদ জানাই। রাজ্যের এই অষ্টাদশ বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে অ্যাম্ফি থিয়েটার, সেই অ্যাম্ফি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না। কারণ অপোজিশন ফর অপোজিশন সেক, এটা কখনো গণতন্ত্রের রীতি হতে পারে না। আমরা চাই, আমরা আলোচনা করেছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই বাংলার যে বিধানসভা, সেই বিধানসভায় আমরা যেমন আজকে ওখানে মিটিং এ ছিলাম, আমরা সরকারের যে কথা আমি শুরুতে বললাম, যে সরকারের যে বিভিন্ন নীতি, আমরা মনে করি যে নীতিগুলো ঠিক নয়, তার
আমরা হাউসের ভেতর হাউসের বাইরে তার যেমন বিরোধিতা করবো, আবার যদি কিছু পজিটিভ হয় শুধু বিরোধিতা করার জন্য বলবো না যে এটা পজিটিভ নয়। এবং বিশেষ করে আমরা এই যে একটা গোটা টিম, সেই গোটা টিম আমরা কমিশন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের বিধানসভার অধিবেশন যেহেতু 18 তারিখ থেকে হবে, এ মাসের 18 তারিখ থেকে, আমরা তার আগে আমাদের আরো মিটিং হবে, আমরা সেটা আলাপ আলোচনা করব। বিধানসভার অভ্যন্তরে আমি আবারও বলছি যে আপাতত 60 জনের যে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলের সমস্ত যারা আছেন এই 60 জন সবার কাছেই আমরা কৃতজ্ঞ এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। সংবাদ মাধ্যমের যারা এখানে উপস্থিত রয়েছেন, সংবাদ মাধ্যমের সাহায্য ছাড়া কখনোই বিরোধী দল ফাংশন করতে পারে না, তাই সংবাদ মাধ্যমের সাহায্য আমরা চাই। আমরা সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে গঠনমূলক সদর্থক বিরোধীর ভূমিকা পালন করতে পারবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। আমরা এখানে যারা আছি সকলেই তৃণমূলের বিধায়ক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা মমতা যে নেতৃবাদী শ্রদ্ধা করি, এই যে আমাদের কোনো ডাউট নেই। আজকে আমাদের এই জায়গায় আসতে হলো কেন? আমাদের নেত্রী আমাদের 2 বার ডেকেছে, আমরা সমস্ত বিধায়ক সেখানে গেছি, কিন্তু সঠিকভাবে আমাদের পরিষদ দল নেতা সেখান থেকে তারা যে প্রসেসে করতে হয় সেখানে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে বাজারে হাস্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল একটা বৃহত্তম রাজনৈতিক দল, যে দল পরিষদীয় রীতিনীতি জানে না, কিভাবে তাদের দল নেতা অর্থাৎ পরিষদ দল নেতা করতে হয় সেখানে ব্যর্থ হয়েছে যখন, তখন আমরা তৃণমূলের বিধায়কেরা এগিয়ে এসে তৃণমূলের মুখ রক্ষা করার জন্য আমরা বিধানসভা পরিষদীয় দলে সমস্ত রীতিনীতিকে মান্যতা দিয়ে আমাদের পরিষদ দল নেতা সহ যে দপ্তরগুলো সরকারে বন্টন করা হয়, আমরা এখানে স্পিকার সহ বিধানসভার সচিবালয়কে জমা দিয়েছি। ওনারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে মান্যতা দিয়ে আমাদের স্বীকৃতি দিয়েছে। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের আবেদন, আমাদের এই পরিষদ দলকে উনি স্বীকৃতি দিয়ে আমাদের অ্যাডভাইস হিসাবে উনি আমাদের পরিচালনা করুন, ওনাকে আমরা নেত্রী হিসাবে মান্যতা দেবো। এটা আপনাদের মাধ্যমে পরিষ্কার বাংলার মানুষের জানিয়ে দিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবার বলছি, আমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধী ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে, আমরা তার কাছে অনুরোধ জানাই। এবং আমরা যে কথা শুরুতেই বলেছি যে আমরা এই বিধানসভার অভ্যন্তরে সদর্থক এবং গঠনমূলক বিরোধী ভূমিকা পালন করব। বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে আমরা কোনো অবস্থায় কোনো বিলে যখন ভোট হবে, আমাদের যদি মনে হয় আমরা বিলের বিরুদ্ধে ভোট দেবো তো বিলের বিরুদ্ধে ভোট দেবো, ওয়াক আউট করে অন্য কাউকে সুযোগ সুবিধা করে দেবো না। বিজেপি বিরোধিতার প্রশ্নে আমি আবারও বলছি যে হয় বিলকে সমর্থন দেবো বা বিলকে বিরোধিতা করবো, এই অবস্থা হবে না যে ওয়াক আউট করে গিয়ে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেবো। এটা এই রাজনীতি আমরা করব না। স্বাভাবিকভাবে সদর্থক এবং গঠনমূলক বিরোধী ভূমিকা আমরা পালন করতে চাই। এবং অনেকে জিজ্ঞাসা করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি একটা চিঠির কথা। এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে 80 জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 60 জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন। এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি, আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি এবং আমাদের
চিফ হুইপ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, একাধিকবারের বিধায়ক শ্রী আকরুজ্জামান যে কথাটা বললেন, সেটাই হচ্ছে মূল কথা। আমরা অনুরোধ করব যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতা হিসেবে থেকে আমাদের গাইড করবার জন্য, তার গাইডেন্স নিয়ে আমরা আমাদের বিধানসভা এলাকার মানুষের মতামতকে নিয়ে কিভাবে উন্নয়ন করা যায়, কারণ মানুষ হচ্ছেন সব থেকে বড় প্রায়োরিটি। আমরা নিশ্চিতভাবে আমাদের এই কথাগুলো রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমাদের বিভিন্ন যে জেলা রয়েছে যেখানে বিরোধী বিধায়করা রয়েছে, সেই জেলাগুলোতে প্রয়োজনে প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের আমাদের মনে হয়েছে আজকের মিটিং থেকে যেটা অনুরোধ করলে হবে, প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের মিটিং প্রয়োজন। এবং আমরা এটা নিশ্চিত করতে পারি আমাদের এই যে 60 জনের ব্লক বিরোধী বিধায়করা যারা আছেন তারা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ উপস্থিত থাকবেন, তারা এই ধরনের প্রশাসনিক যে সভাগুলো হবে, কারণ আমরা আমাদের মানুষের কাছে দায়বদ্ধ, আমাদের ইলেকটোরেটের কাছে দায়বদ্ধ তাদের উন্নয়নের প্রশ্নে। দেখুন আমরা আজকে যেটা হয়েছে যে 28,25,000 অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে, রাজ্য সরকার যেটা ঢুকিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাই। পদক্ষেপ আজকে আমাদের বিধায়করা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার সাগরের বিধায়করা, সেখানে যে সমস্যা পিএইচই দপ্তর, সেই আচ্ছা কি করে আমি একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আলাদা করে আমাদের মাননীয় চিফ হুইপ শ্রী আকরুজ্জামান এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আমরা একদম ক্লিয়ার করেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করবো আমাদের পরামর্শদাতা হিসেবে থাকার জন্য। আর সংসদীয় যে রীতিনীতি রয়েছে আমরা ইন টোটাল ফলো করে আমাদের ক্লেম আজকে করেছিলাম। ক্লেম চেক করবার পর আমাদের ক্লেম গৃহীত হয়েছে। স্বাভাবিকভাবে যে সংসদীয় রীতিনীতির বাইরে আমরা কিছু করিনি। এবং আবার যেটা বলছি যে দেখুন, বাংলার মাটিতে মানুষ একটা রায় দিয়েছেন, ম্যান্ডেট দিয়েছেন। এবার সেই ম্যান্ডেট হচ্ছে আমাদের বিরোধী আসনে বসার ম্যান্ডেট। তো আমরা এরা যারা এখানে জিতে এসেছি সবাই তো লড়াই করে ভোটে জিতে এসেছি, কঠিন লড়াই হয়েছে। এখানে নেই উদয়নারায়ণপুরের আমাদের এমএলএ সমীর পাঁচা সমস্ত সংবাদ মাধ্যম জানে কিভাবে তাকে কাউন্টিং সেন্টারের বাইরে মারা হয়েছে। স্বাভাবিকভাবে একটা লড়াই থেমে থাকবে না। আর আমি চোখে দেখতে পাচ্ছি, কিছু করতে পারছি না। আমারও কাউন্টিং ওখানে চলছিল, আমার কাউন্টিং হয়ে গেছিল, কিন্তু সমীর পাচাকে ফেলে মারা হচ্ছে, আমি কিছু করতে পারছিলাম, কেউই কিছু করতে পারছিলাম, আমরা বেরোতেই পারি, নড়তেই দিচ্ছিল না গঠন করে। স্বাভাবিকভাবে প্রতিটা জায়গার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমাদের এই যে 60টা বিধানসভা কনস্টিটিউয়েন্সি, এই বিধানসভা কনস্টিটিউয়েন্সির গুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে আমরা আলাপ আলোচনা করবো এবং আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবো। যে বললাম যে আমি যেহেতু বস নই, আমি বসিং এ বিশ্বাস করি না, বসিং এর বিরুদ্ধে আমার তীব্র আপত্তি রয়েছে। স্বাভাবিকভাবে আমি একা কিছু, আমরা যা হবে কালেকটিভলি সিদ্ধান্ত করব। প্রয়োজনে প্রতি 15 দিনে একবার বসবো, 15 দিনে বসে আগামী 15 দিন কি করবো তা ঠিক করবো। তারপর 15 দিন হয়ে গেলে গত 15 দিনে কি করেছি তা রিভিউ করে আগামী 15 দিনের কাজ করবো, স্টেপ বাই স্টেপ। আচ্ছা, আমি তো আমার যা উত্তর দিয়ে দিয়েছি। আমরা অনুরোধ করব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতার ভূমিকায় থাকার জন্য। লাউড এন্ড ক্লিয়ার, পরিষ্কার বাংলায় বলেছি। সুতরাং এর যেরকম মানে যেগুলো করে নিতে হবে। সেক্ষেত্রে কি আপনার আসল তৃণমূল বলে প্রতীকটা দাবি করবেন? আমরা এখানে এই পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভার ভেতরে ঘাসফুলের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো নর্মস, পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার। আমি 60 জন, আমি গতকাল বলেছিলাম, আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা ছাড়া
কারুর দায় দায়িত্ব নিতে অপারগ। এখন আমরা সবাই 60 জন, আমাদের 60 জনের দায় দায়িত্ব নিতে প্রস্তুত, যে কারণে আমরা এখানে হাউসে স্বাভাবিকভাবে এই 60 জনই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন, তো বাকি 20 জনের কোনো দায়িত্ব আমরা এই মুহূর্তে নিতে পারবো না। নিয়োগ করবো বলিনি, ডোন্ট মিসকোট, বাংলা ভাষা খুব চমৎকার ভাষা, না না নিয়োগ করবেন বলে আবার চাইছি। তাহলে আপনাদের আজকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিষয়ে কি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানিয়েছেন? অবশ্যই চিঠি লিখে জানাবো, এই তো সিদ্ধান্ত গ্রহণ করলাম। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণ করেছি একত্রিত হয়ে, কালেকটিভলি। এই সিদ্ধান্ত কোনো কর্পোরেট অফিসে হয়নি, এই সিদ্ধান্ত কোনো পরামর্শদাতা সংস্থা দেয়নি, এই সিদ্ধান্ত এরকম নয়, আমি নাম করব না এখানে। আমাদের এই সিদ্ধান্ত কোনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত না, এটা কালেকটিভ। আমরা কালেকটিভ হিসেবেই ফাংশন করবো, অটোমেটিক্যালি এটা কালেকটিভের সিদ্ধান্ত। যে কারণে একটা প্রশ্ন উঠেছিল, প্রশ্নটা আমার কাছে খুবই চমৎকার প্রশ্ন ছিল, আমি উত্তর দিলাম না, আমি বাইরে বেরিয়ে ইন্ডিভিজুয়াল উত্তর দিতে পারি, আমি এখানে কালেকটিভে বসে আলোচনা ছাড়া তার উত্তর দেবো। আমাদের গোটা লড়াইটাই কালেকটিভের লড়াই, ইন্ডিভিজুয়ালিজমের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। এবং এই বিধানসভা, বিধানচন্দ্র রায় এই বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন, আচ্ছা জ্যোতি বসু এই বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য এই বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন। এই বিধানসভার একটা অন্যরকম গরিমা রয়েছে, বিধানসভার সেই গৃহীত গরিমা, সেই গরিমা আরো শক্তিশালী হবে এটা আমরা বিশ্বাস করি। কেননা যে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা, এটা আমাদের রাজ্যের লেজিসলেটিভ যে ফ্রেমওয়ার্ক আছে তার প্রাচীনতম প্রতিষ্ঠান। 1931 সালে এই পশ্চিমবঙ্গ লেজিসলেটিভ কাউন্সিল যাত্রা শুরু করেছিল। 1929-এ বাড়িটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। এটা গোটা বাংলার লেজিসলেটিভ কাউন্সিল ছিল। স্বাধীনতার পর আমাদের বিধানসভা, আমাদের যেটা কাজ, বিরোধীদের যেটা কাজ, এবং হাউস বিলংস টু দ্য অপোজিশন। যেহেতু হাউস বিলংস টু দ্য অপোজিশন, আমরা নিশ্চিত যে আমরা, এবং আমাদেরও এই যে ধরুন এই অভিযোগ আছে, আমাদের বহু বিধায়কের আছে যে বিধায়করা, আমি এবং বিধায়ককে চিনি 15 বছরে, তিনি কেটে ফেলেছেন কথা বলতে গিয়ে, যে একবারও বলার সুযোগ পাননি। আমরা যখন বলবো হাউসের ভেতর, তখনও সেটা আটমোস্ট ডেমোক্রেটিক ম্যানারে ঠিক হবে। স্টিম রোলার ছাড়িয়ে কেউ ঠিক করে দেবেন না যে কে বলছে, কে বলবেন, মানে কেউ এখানে আলোচনা হবে, মতামতের পার্থক্য থাকতে পারে। আমাদের এই 60 জনের মধ্যে মতান্তরটা কাম্য, কিন্তু মনান্তর আমাদের হবে না। মতান্তর 100 বার হবে, এবং মতান্তরকে আমরা ওয়েলকাম করি। স্বাভাবিকভাবে যা সিদ্ধান্ত নেব, এবং ভেতরে কে বক্তৃতা করবেন, কোন বিষয়ে কে বলবেন, কত মিনিট বলবেন, সেটাও গোটাটা আলোচনা করে কালেকটিভের মধ্যে দিয়ে ঠিক হবে। জেলাগুলোতে আমাদের এই বিধায়করা রয়েছেন, আমরা সরকারের কাছে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই দাবি জানাবো, যাতে প্রশাসনিক মিটিং গুলোতে বিরোধী বিধায়কদের তাদের হচ্ছে ইনক্লুড করা হয়, তাদের মতামত দেওয়া হয়। এটা খুব প্রয়োজনীয় এবং জরুরি। যারা দুর্নীতি করেছে, আপনি নিজে উল্লেখ করেছেন আপনার এরিয়ার জায়গায়, আপনি প্রশাসনের কাছে সেই দুর্নীতির তদন্ত নিয়ে চিঠি লিখে জানাবেন। এই যে ব্লক যারা 58 রয়েছে, আরো বৃদ্ধি পাবে আপনি বলছেন, তারাও কি একই রকম ভাবে প্রশাসনের কাছে দুর্নীতি নিয়ে সরব হবে? দেখুন, আমি যখন ওটা বলেছিলাম, আমি ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হিসেবে বলেছিলাম। ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যা বলেছিল, সেটা ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব, আমি সেটা থেকে সরছি না। কিন্তু যেহেতু আমরা এখনো মিটিং করিনি, মানে আমাদের পদক্ষেপ কি হবে, আমি টিম ফাংশনিং এর বাইরে এক পা বেরোবো না। কালকে মিটিং হওয়ার আগে আমি এই নিয়ে কোনো প্রস্তাব দেবো না। ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কালেকটিভের মতো। আপনাদের প্রধান পরামর্শদাতা হিসেবে আপনারা থাকতে পরামর্শ দিচ্ছেন, তৃণমূলী আছে, তাহলে এই নতুন করে